এই মোবাইলটি এক প্রবাসী ভাই আমাদের কাছে পাঠিয়েছে। এই মোবাইলটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। এক টেকনিশিয়ানকে দেখানো হয়েছিল কিন্তু কাজ হয়নি। এই মোবাইলটার মডেল হচ্ছে Redmi 13 5G মডেলের মোবাইল। যেহেতু মোবাইলটি চালু হচ্ছে না, আমরা স্টেপ বাই স্টেপ এই মোবাইলটার কাজ করার চেষ্টা করব এবং আমরা কিভাবে রিপেয়ার করছি সেই বিষয়টা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব A to Z। আমরা প্রথমেই আই চার্জার দিয়ে মোবাইলটা চার্জে লাগিয়ে দেখব যে চার্জে লাগানোর পর কত অ্যাম্পিয়ার নেয়। লক্ষ্য করেন, আমি যখন আই চার্জারে মোবাইলটা চার্জে লাগালাম, এখানে 0.6 অ্যাম্পিয়ার নিচ্ছে। অর্থাৎ 600 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত চার্জ নিচ্ছে যখন মোবাইলটা আমরা চার্জে লাগাচ্ছি। আমরা এই মোবাইলের ব্যাটারিটা একবার চেক করে দেখব ব্যাটারিতে কত চার্জ আছে। লক্ষ্য করেন ব্যাটারিতে 3.57 অর্থাৎ 3.60 ভোল্টেজ আছে। এই চার্জে আমরা যদি মোবাইলটাকে চালু করার চেষ্টা করি, সেক্ষেত্রে অন অফ কিতে চাপ দিলে অন্ততপক্ষে রিডমি লেখা আসার কথা। তো মোবাইলটাতে অন অফ কিতে চাপ দিলে কোনো কিছুই কিন্তু আসছে না। তো আমরা এই মোবাইলটাকে চার্জে লাগিয়ে আবারও দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু অন্য আরেকটি মোবাইল চার্জে লাগিয়ে দেখিয়ে নিয়েছি যে আমার এই চার্জারের কেবলটা ঠিক আছে কিনা। তো আমাদের এই মোবাইলটা কিন্তু চার্জও হচ্ছে না। তো আমরা ৩য় স্টেপে, ১ম স্টেপে আমরা আই চার্জারে দেখলাম, ২য় স্টেপে ব্যাটারি চেক করলাম, ৩য় স্টেপে আমরা দেখব এই মোবাইলটা কম্পিউটারে ইউএসবি ডিটেক্ট করে কিনা, অর্থাৎ অটো পুট পায় কিনা। লক্ষ্য করে দেখলাম আমরা এটা অটো পুটও কিন্তু পাচ্ছে না। যেহেতু অটো পুটও পাচ্ছে না, এবার আমরা ডিসি পাওয়ার সাপ্লাইয়ে মোবাইলটাকে কানেকশন করে তারপর দেখব যে ডিসি পাওয়ার সাপ্লাই লাগানোর পর অন অফ কিতে চাপ দিলে কত রিডিং নেয়। প্রথম দিকে আমরা যখন আই চার্জারে লাগালাম 606 নিচ্ছে। তো এই 06 অ্যাম্পিয়ারে আমরা যেটা অনুমান করতে পারি যে মোবাইলের সফটওয়্যার রিলেটেড প্রবলেম হতে পারে, ইএমসি রিলেটেড প্রবলেম হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে 06 চার্জ নিলে কিন্তু এটাই আমরা ধরে থাকি। ২য় স্টেপে আমরা ব্যাটারি তো ওকে পেলাম। ৩য় স্টেপে যখন কম্পিউটার ইউএসবি পায় নাই, সেই জায়গায় হতে পারে মোবাইলের চার্জিং লাইনে ফল্ট হতে পারে, চার্জিং আইসিতে ফল্ট হতে পারে, মোবাইলের শর্টিং প্রবলেম হতে পারে, পাওয়ার আইসি থেকে ফল্ট হতে পারে, ইত্যাদি, ইত্যাদি। তো যেহেতু ইউএসবি পাইনি, তো আমি এবার ডিসি পাওয়ার সাপ্লাই যদি চেক করি, তো দেখেন ডিসি পাওয়ার সাপ্লাই আমি প্রথমে মোবাইলের ব্যাটারি কানেক্টরটা চেক করে নিচ্ছি মাল্টিমিটারের মাধ্যমে। মাল্টিমিটারের মাধ্যমে ব্যাটারি কানেক্টর কিন্তু ঠিকঠাক দেখাচ্ছে। ব্যাটারি কানেক্টর ডায়োডগুলো ঠিক দেখাচ্ছে। এবার আমরা ডিসি পাওয়ার সাপ্লাই কানেকশন করে অন অফ কিতে চাপ দিব, তারপর দেখব কত রিডিং নেয়। তা আমি আ ডিসি পাওয়ার সাপ্লাই নরমাল যে কেবলটা আছে সেটাই ব্যবহার করছি। আ এখানে ডিসি পাওয়ার সাপ্লাই কানেকশন করে রেখেছি এবং অন অফ কিতে চাপ দিলে যদি লক্ষ্য করেন, ডিসি পাওয়ার সাপ্লাই যখন আমি কানেকশন করে অন অফ কিতে চাপ দিচ্ছি, তখন কিন্তু লক্ষ্য করেছেন ১০০ মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত কিন্তু নিচ্ছে। অর্থাৎ ১০০-১৫০ মিলি অ্যাম্পিয়ার নেওয়ার পর মোবাইলটা কিন্তু আবার 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ অন অফ কিতে চাপ দিলে ১৫০-২০০ পর্যন্ত মিলি অ্যাম্পিয়ার নিয়েছে এবং ছেড়ে দিলে এটা আবার ড্রপ হয়ে যাচ্ছে। এই মোবাইলটির সমস্যা অনুমান করার আগে প্রথমে একবার এই মোবাইলের মাদারবোর্ডটাকে আমরা মাইক্রোস্কোপের নিচে রেখে একদম ভালোভাবে একবার আই থেরাপি দিব। অর্থাৎ এই মোবাইলটাতে কি কাজ করা হয়েছে সেই বিষয়টা আমরা একবার লক্ষ্য করব। লক্ষ্য করেন এখানে আমরা দেখতে পাচ্ছি এই মোবাইলটার সিপিইউ কিন্তু ওঠানো হয়েছে এবং এটার ইউএফএসও ওঠানো হয়েছে এবং ওয়াইফাই আইসির উপরে স্টিলের প্যানেলও ওঠানো আছে। তো বিশেষ করে এটা সিপিইউ এবং ইএমসি রিবুলিং করা হয়েছে, যতটুকু আমরা বুঝতে পারলাম। তো যেহেতু সিপিইউ রিবুলিং করা হয়েছে, এখন যিনি কাজ করেছে তিনি কেমন ধরনের কাজ করেন সেটা তো আমরা জানি না। তো আ হতে পারে যিনি সিপিইউ রিবুলিং করেছেন উনি পারফেক্টভাবে রিবুলিং নাও করতে পারে। তো আমরা এটার সিপিইউটাকে পুনরায় রিবুলিং করব। তবে রিবুলিং করার আগে একবার আমরা এই মোবাইলের ভোল্টেজগুলো একবার চেক করে নেব। ভিপিএস ভোল্টেজ চেক করে নেব। পাওয়ার আইসির আউটপুট ভোল্টেজগুলো চেক করে নেব। অর্থাৎ বিশেষ করে বাক ভোল্টেজগুলো চেক করে নেব। যদি আমরা বিপিএস লাইন ঠিক পাই, পাওয়ার আইসির আউটপুট ভোল্টেজগুলো যদি ঠিকঠাক পাই, সেক্ষেত্রে আমরা সিপিইউ এবং ইউএফএস এর মধ্যে ফোকাস দিব। সেক্ষেত্রে আমরা প্রথমে সিপিইউটাকে পারফেক্টভাবে রিবুলিং হয়েছে কিনা সেইটা দেখার জন্য আমরা সিপিইউটাকে উঠিয়ে নেব। উঠিয়ে পুনরায় রিবুলিং করে লাগাবো। তারপর ইউএফএস উঠিয়ে লাগিয়ে দেখব যে ইউএফএস আ লাগানো ঠিক আছে কিনা বা ইউএফএস এর প্রোগ্রামিং ঠিক আছে কিনা F64 এ কানেকশন করে তারপর দেখার চেষ্টা করব। আমরা যেহেতু পাওয়ার আইসির ইনপুট এবং আউটপুট ভোল্টেজগুলো চেক করতে হবে, সেহেতু আমাকে পাওয়ার আইসির উপরে যে স্টিলের প্যানেল আছে সেই স্টিলের প্যানেলটা কিন্তু উঠাতে হবে।
আমরা এই স্টিলের প্যানেল ওঠানোর জন্য যে হট এয়ার গান ব্যবহার করছি সেটা হচ্ছে ফরওয়ার্ডের BF04। তো এই হট এয়ার গানটার হিটের পরিমাণ আছে বর্তমানে 380, এয়ার আছে 40-এর মতো। আপনি চাইলে 50 এয়ার রাখতে পারেন। তো আমরা সাবধানতার সাথে স্টিলের প্যানেলগুলো উঠিয়ে নেব। যেহেতু পাওয়ার আইসির উপরে স্টিলের প্যানেলগুলো ওঠানো হয়ে গেছে, এবার আমরা পাওয়ার আইসির আশেপাশে চেক করব বিপিএস ভোল্টেজ আছে কিনা। আমরা এই ভোল্টেজগুলো চেক করার জন্য কোনো ডায়াগ্রামের ব্যবহার করব না, আমি আনুমানিকভাবে চেক করব, কারণ বিপিএস লাইন অবশ্যই পাওয়ার আইসির আশেপাশে কোথাও না কোথাও কোনো ক্যাপাসিটারের মধ্যে অবশ্যই পাবো। তো আমরা প্রথমে বিপিএস লাইন 4 ভোল্ট পাচ্ছি কিনা সেটা একবার লক্ষ্য করব পাওয়ার আইসির আশেপাশের ক্যাপাসিটারগুলোর মধ্যে। যদি আপনি এভাবে খুঁজে না পান সেক্ষেত্রে আপনি স্কিমেটিকের সহায়তা নিতে পারেন। এখানে লক্ষ্য করছি 3.69 ভোল্টেজ আমরা পাওয়ার আইসির পাশে পেয়ে গেছি, তার মানে বিপিএস ভোল্টেজে কিন্তু ভোল্টেজ ঠিকঠাক আছে। তো আমরা কয়েকটা ক্যাপাসিটারের মধ্যে বিপিএস ভোল্টেজ পেয়ে গেলাম। এবার আমরা কি করব, পাওয়ার আইসির আউটপুটে যে বাক ভোল্টেজগুলো আছে বাক ভোল্টেজগুলো তৈরি হয় কিনা সেটা দেখব। তো বিপিএস ভোল্টেজ ওকে আছে। এখানে লক্ষ্য করেন এই কয়েলের মধ্যে কিন্তু 0.75 দেখাচ্ছে, এখানেও 0.75, 0.75 এর মানে হচ্ছে 0.8 ভোল্টেজ ধরে নিতে পারি আমরা। তো এখানেও 0.75, অর্থাৎ আমরা যেটা লক্ষ্য করলাম এখানে পাওয়ার আইসির পাশে যে কয়েলগুলো আছে এই কয়েলগুলোর মধ্যে কিন্তু আমরা ভাগ ভোল্টেজ পাচ্ছি, কয়েকটা কয়েলের মধ্যে কিন্তু আমরা ভোল্টেজ পাচ্ছি না। যেহেতু পাওয়ার আইসির পাশে যে বাক কয়েলগুলো আছে এগুলোর মধ্যে যেহেতু আমরা ভোল্টেজ পাচ্ছি, এখন একবার আমরা কি করব, পাওয়ার আইসি মোবাইলের যে সিপিইউ আছে সিপিইউটাকে একবার রিবুলিং করে দেখব, যেহেতু কাস্টমার অন্য একজন টেকনিশিয়ানকে দেখিয়েছে আর ওই টেকনিশিয়ান এটার সিপিইউ এবং ইউএফএস রিবুলিং করেছে। তো একবার আমরাও পারফেক্টভাবে সিপিইউটাকে রিবুলিং করে দেখব। তারপর আমরা ইউএফএসটাকে রিবুলিং করে একবার F64 এর মাধ্যমে দেখব যে এটা প্রোগ্রামিং ঠিক আছে কিনা। যদি প্রোগ্রাম ঠিক থাকে সেক্ষেত্রে আমরা ইউএফএসও কানেকশন করে দেব। এখানে আপনাদেরকে ছোট্ট একটা ট্রিক্স দিয়ে রাখবো, সেটা হচ্ছে দেখুন আমি কিন্তু এটা বাক ভোল্টেজ ওকে পেয়েছি। যেহেতু বাক ভোল্টেজ ওকে পাচ্ছি তার মানে আমি বুঝতে পারলাম যেটা বিপিএস ভোল্টেজ ইন হচ্ছে, পাওয়ার আইসি ওকে আছে, পাওয়ার আইসির আউটপুটে কোনো শর্ট নাই। যদি বিপিএস ভোল্টেজ ওকে না হতো তাহলে আপনার পাওয়ার আইসি কাজ করতো না। আর পাওয়ার আইসি যদি কাজ না করতো তাহলে আপনার বাক ভোল্টেজও তৈরি হতো না। আবার যদি পাওয়ার আইসি শর্ট হয়ে যায়, পাওয়ার আইসি ড্যামেজ হয়ে যায়, পাওয়ার আইসি কাজ করা বন্ধ করে দেয় বা পাওয়ার আইসির আউটপুটে কোনো শর্ট আছে, সেই ক্ষেত্রেও কিন্তু বাক ভোল্টেজ তৈরি হবে না। তো আমি এখানে শর্টকাট একদম মানে একদম সিম্পলভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কারণ স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু আরও অনেক কিছু চেক করার বিষয় রয়েছে। তো আমরা জাস্ট বাক ভোল্টেজগুলো ঠিক থাকার কারণেই আমরা একবার সিপিইউটাকে উঠিয়ে দেখছি। কারণ কি, যেহেতু এই মোবাইলটার সিপিইউ এবং ইউএফএস যেহেতু লাগানো হয়েছে উঠিয়ে, এখানে দেখতে পাচ্ছেন স্টিলের প্যানেলটা কিন্তু বাঁকা আছে, অর্থাৎ ইউএফএসটাকে ওঠানোর টাইমে স্টিলের প্যানেলটাকে বাঁকা সোজা করে ওঠানো হয়েছে। যখন ইউএফএস লাগিয়ে দেওয়া হয়েছে তখন স্টিলের প্যানেলটা কিন্তু আবার বাঁকা করে দেওয়া হয়েছে। আমরা প্রথমেই ইউএফএসটাকে খুলব। ইউএফএস খুলে তারপর F64 এ কানেকশন করে একবার দেখে নেব যে ইউএফএসটা ওকে আছে কিনা। আমরা এই ইউএফএসটাকে ওঠানোর জন্য যেহেতু হট এয়ার গান BF04, আমরা হিট রাখবো 380, এয়ার রাখবো 50। লক্ষ্য করেন আমি আইসিটা ওঠানোর পরে এখানে অনেকগুলো বল কিন্তু কানেকশন হয় নাই, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই আমি সোল্ডারিং আয়রন এবং টুইজারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখানে কিছু বল কানেকশন হয়েছে ইউএফএস লাগানোর পর, আর কিছু বল কিন্তু কানেকশন হয় নাই। যেহেতু ইউএফএসের বলগুলোই ঠিকঠাকভাবে কানেকশন হয় নাই, এবার সিপিইউতে আমার একটু সন্দেহ লেগে গেল। এবার সিপিইউ ওঠানোর পর দেখব যে কোনো লাইন মিসিং আছে কিনা। খেয়াল করে দেখুন, এখানে এই সিপিইউর নিচে কিছু বল দেখা যাচ্ছে ঠিকঠাকভাবে কানেকশন হয়নি। তার মানে এর আগে যে ভাই এটার সিপিইউ রিবুলিং করেছে উনি সিপিইউ রিবুলিং করার টাইমে অর্থাৎ সিপিইউটা লাগানোর টাইমে বিশেষ করে আমরা যে টুইজার দিয়ে একটু নাড়িয়ে দিই, এই নাড়ানোটা ঠিকঠাকভাবে হয়নি, যার কারণে প্রত্যেকটা বল ঠিকঠাক কানেকশন হয়নি। এবং আবার এখানে অনেক সময় দেখা যায় যে যদি আইসি রিবুলিং করার টাইমে আইসির মধ্যে যদি বলগুলো ছোটো বড় থাকে সেক্ষেত্রেও এরকম হতে পারে যে কিছু বল কানেকশন হয়েছে কিছু বল কানেকশন হয়নি, এরকম ধরনের সমস্যা হতে পারে।
তো আমরা এবার সিপিইউটাকে প্রথমেই আমরা সিপিইউটাকে রিবুলিং করে পারফেক্টভাবে সিপিইউ লাগাবো, তারপর আমরা ইউএফএসটাকে রিবুলিং করে একবার F64 চেক করে নেব। ভিডিওটি আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেব যাতে আপনাদের সময় লস না হয়, কারণ লং ভিডিও হয়ে গেলে অনেক সময় অনেকে দেখতে চায় না বা বিরক্ত হয়ে যায়। তো আইসি রিবুলিং কীভাবে করবেন, পেস্টিং আইসি কীভাবে উঠাবেন, এই সম্বন্ধে কিন্তু আমি এর আগেই অসংখ্য ভিডিও দিয়ে রেখেছি। তো আমরা আইসি রিবুলিং করার জন্য যে পিপিডি পেস্ট ব্যবহার করছি সেটা হচ্ছে 183°C পিপিডি পেস্ট, এবং এটা হচ্ছে মেকানিকের একটা পিপিডি পেস্ট। আমরা সিপিইউ এবং ইউএফএস দুইটাই পারফেক্টভাবে রিবুলিং করে নিয়েছি। এবার আমরা সিপিইউটাকে কানেকশন করে নেব প্রথমে। কখনো যদি সিপিইউ এবং ইউএফএস দুইটাই ওঠানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম সিপিইউ লাগাবো। এবার সিপিইউর সাথে ইউএফএস হোক আর ইএমএমসি হোক, যেটাই হোক সর্বপ্রথম সিপিইউ লাগাতে হবে। সিপিইউ লাগানোর পর প্রথমে দেখতে হবে যে সিপিইউ লাগানো আমাদের পারফেক্ট আছে কিনা। যদি সিপিইউ লাগানো পারফেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ইউএফএস কানেকশন করব। ইউএফএস কানেকশন করার আগে অবশ্যই আমরা F64 বা জেটেক প্লাস যে যে বক্সটাই আপনি ইউজ করেন না কেন ওই বক্সের মাধ্যমে আগে ইউএফএস বা ইএমএমসি চেক করে নিতে হবে যে ইউএফএস বা ইএমএমসির প্রোগ্রামিং সব ঠিক আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তারপর আপনি ইউএফএস করবেন, যে কানেকশন করবেন। আমরা ইউএফএসটাকে F64 কানেকশন করে নিলাম। কানেক্ট করার পরে আমরা এবার ইউএফএসের ডিটেলসগুলো চেক করব, যেটার মধ্যে পার্টিশন ঠিক আছে কিনা, ফ্ল্যাশ ফাইল ঠিক আছে কিনা এবং ব্যাড হেলথ আছে কিনা, এই বিষয়গুলো আমরা একটু লক্ষ্য করব। এখানে খেয়াল করে দেখেন এসএলসি অর্থাৎ সিঙ্গেল লেভেল সেল 0% থেকে 10%, এমএলসি মাল্টি লেভেল সেল 0% থেকে 10% ডিভাইস লাইফ টাইম ইউজ দেখাচ্ছে। অর্থাৎ এই ইউএফএসের মধ্যে কিন্তু আমরা ব্যাড হেলথ প্রবলেম দেখতে পাচ্ছি না। আর আমরা এখানে অবশ্য এর আগেও আমি একটা F64 ক্লাসে দেখিয়েছিলাম যে সেটিং অপশনে গিয়ে আমরা অটো ব্যাকআপের মধ্যে ক্লিক করে রেখেছি, যার কারণে আমি যখন এই যে ইউএফএসটাকে চেক করছি তখন কিন্তু অটোমেটিকলি এই ইউএফএসের যে সিকিউরিটি ফাইলগুলো আছে সিকিউরিটি ফাইলগুলো কিন্তু রিড হয়ে যাচ্ছে। ইউএফএস বা ইএমএমসি রিপেয়ারের ক্ষেত্রে আপনি যদি সিকিউরিটি ফাইলগুলো কপি করে রাখতে পারেন তাহলে কাজের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। এখানে লক্ষ্য করে দেখেন এফআরপি লক কিন্তু অ্যাক্টিভ আছে। এখানে পার্টিশনও ঠিক দেখাচ্ছে, ফ্ল্যাশ ফাইলও ঠিক দেখাচ্ছে, ব্যাড হেলথও পাচ্ছি না, সব কিছু কিন্তু ওকে আছে। তারপরও মোবাইলটা কিন্তু ডেড কন্ডিশনে ছিল। অ্যান্ড্রয়েড ভার্সন 15-র ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। আপনি দেখবেন ইএমএমসি বা ইউএফএস খোলার পরে সব কিছু ঠিক আছে, তারপরও মোবাইল কিন্তু ডেড কন্ডিশনে চলে গেছে। সেক্ষেত্রে মোবাইলটা যদি আপনি F64 বা জেটেকের মাধ্যমে যদি একবার ফ্ল্যাশ করে দিতে পারেন তাহলে মোবাইলটা কিন্তু চালু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা প্রথমে এফআরপি রিসেট করে নেব। এফআরপি রিসেট করতে বড় 2 সেকেন্ড সময় লাগবে। অলরেডি এফআরপি কিন্তু আমরা রিমুভ করে দিয়েছি। আমরা এটার মধ্যে সব কিছু যেহেতু ঠিকঠাক পেয়েছি, এটার মধ্যে কোনো প্রকার পার্টিশন বা কোনো প্রকার ফরম্যাট কোনো কিছুই করব না। আমি জাস্ট একটা ফ্ল্যাশ ফাইল রাইট করে দেব। আমি আবারও বলি, যেহেতু এটার মধ্যে সব কিছু ঠিকঠাক পেয়েছি, আমরা এটার পার্টিশন ফরম্যাট করব না বা কোনো কিছু ফরম্যাট করব না, জাস্ট একটা ফ্ল্যাশ ফাইল সিলেক্ট করে ফ্ল্যাশ করে দেব। তারপর আমরা ইউএফএসটাকে কানেকশন করে দেখব যে মোবাইলটা রান হয় কি না। সময় বাঁচাতে আমরা এই ইউএফএসটা ফ্ল্যাশ হতে যতক্ষণ সময় লাগবে এতটুকু সময় আমরা একটু কেটে দেব, কারণ কি এটা একটু সময় লাগবে ফ্ল্যাশ কমপ্লিট হতে। যারা ইএমএমসি এবং ইউএফএস প্রোগ্রামিংয়ের কাজ শিখতে ইচ্ছুক F64 বা জেটেক প্লাসের মাধ্যমে, বিশেষ করে যারা আইসি রিলেটেড কাজগুলো করতে পারেন না বা একটা বলে আইসি ড্রিল করে কীভাবে লক খুলতে হয় সেই বিষয়গুলো জানেন না, বা আপনি ইএমএমসি বা ইউএফএস চেঞ্জ করতে পারেন না, সিপিইউ চেঞ্জ করতে পারেন না, তারা চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অ্যাডভান্স রিলেটেড কাজগুলো শেখার জন্য। এবং যারা একদম নতুন তারাও চাইলে বেসিক থেকে অ্যাডভান্স আমাদের এখানে কাজগুলো শিখতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফ্ল্যাশ ফাইল রাইট করা হয়ে গেল। এখানে ফ্ল্যাশ ফাইলে সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে। এবার আমরা ইউএফএসটাকে কানেকশন করে দেখব যে আমাদের মোবাইলটার কী অবস্থা। আমরা আইসিটাকে 183°C রিবুলিং পেস্ট দিয়ে রিবুলিং করেছি। এখন আমরা এই আইসিটাকে লাগানোর জন্য হট এয়ার গানের হিটের পরিমাণ 380 রাখতে পারি, ইয়ার রাখতে পারে 40 বা 50। চাইলে আপনি হট এয়ার গানের হিট 360ও রাখতে পারেন। যেহেতু এখন এটা রিবুলিং করা হচ্ছে 183 দিয়ে, 360-70-এও কিন্তু এটা পারফেক্টলিভাবে লেগে যাবে। আমরা আইসিটাকে ভালোভাবে টুইজার দিয়ে নাড়িয়ে দিব,
কারণ ঠিকঠাকভাবে যদি আপনার টুইজার দিয়ে নাড়তে না পারেন, দেখা গেল যে আইসিটা ঠিকঠাকভাবে কানেকশন হবে না। সেক্ষেত্রে দেখা যাবে যে কিছু বল কানেকশন হয়েছে, কিছু বল কানেকশন হয়নি। যেমনটা আমরা প্রথম দিকে ইউএসটা ওঠানোর পরে দেখেছিলাম যে ইউএসটা যিনি লাগিয়েছিলেন, কয়েকটা বল কানেকশন হয়েছে, কয়েকটা বল কানেকশন হয় নাই। আইসি লাগানোর পর যেহেতু বুটটা অনেক গরম থাকে, তো আমরা বুটটাকে ঠান্ডা করার জন্য আমরা কুলিং ফ্যান ব্যবহার করেছি। বর্তমানে আসলে আগে এরকম কুলিং ফ্যান বা কোনো কিছুরই দরকার ছিল না। আমরা আইসি লাগানোর পর অপেক্ষা করতাম ৫-১০ মিনিট বুটটা ঠান্ডা হওয়ার জন্য। এখন আর সেটার প্রয়োজন হয় না। ১ মিনিটেই দেখা যায় যে বুট ঠান্ডা হয়ে যায়। আরও কম সময়ে বুট ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন আমাদের এই মোবাইলটা কিন্তু চালু হয়ে গেছে। অনেক সহজেই কিন্তু কাজটা করতে আমরা সফল হয়েছি, এবং ছাত্ররা কিন্তু এ টু জেড পুরোটা কাজ উপভোগ করছিল। বন্ধুরা, আমরা আমাদের এই মোবাইল রিভিউ হসপিটাল বিডি ট্রেনিং সেন্টার দীর্ঘদিন যাবৎ এই মোবাইল ফোন সার্ভিসিংয়ের বিভিন্ন ভিডিও আপনাদেরকে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দিয়ে আসছে। আমরা অসংখ্য ভিডিও চেষ্টা করি যে আপনাদের কোনো কিছু হাইড না করে, আমি অসংখ্য না, সকল ভিডিওই আপনারা যদি লক্ষ্য করেন, যারা আমাকে অনেক দিন ধরে ফলো করছেন, খেয়াল করবেন যে আমি যখন কোনো কিছু প্রকাশ করি, আপনাদের মধ্যে কোনো ভিডিও দেই, সেক্ষেত্রে ওই ভিডিওগুলোর মধ্যে কোনো কিছু হাইড করি না। এ টু জেড আলোচনা সহকারে আপনাদের সামনে ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করি। তো তারপরেও দেখা যায় অনেকে আমাদের ভিডিওগুলো দেখেন, কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। তো তাদের কাছে অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছেন, যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওগুলো বা কোনো কিছু শিখতে পারেন, সেক্ষেত্রে বলবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ শিখতে ইচ্ছুক, বেসিক টু অ্যাডভান্স, তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। আর বর্তমানে বাংলাদেশে অসংখ্য ট্রেনিং সেন্টার আছে, সেটা তো আর বলার মতো না। এরপরেও যারা কাজ শেখার ইচ্ছুক, আমি বলবো আমাদের এই মোবাইল রিভিউ হসপিটাল বিডি ট্রেনিং সেন্টার থেকে যারা পূর্বে কাজ শিখে গেছে, আপনারা চাইলে তাদের ফোন নাম্বার আমাদের কাছ থেকে নিয়ে তাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। আমরা কেমন কাজ শেখাচ্ছি, ভালো না খারাপ, এই বিষয়গুলো আপনি পর্যবেক্ষণ করে তারপর আমাদের এখানে আসতে পারেন, কোনো সমস্যা নেই। প্রয়োজনে চাইলে আপনি সরাসরি এসে আমাদের ট্রেনিং সেন্টার ভিজিটও করতে পারেন। বন্ধুরা, আজ আর নয়, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।